তারপর একটা শব্দ শুনতে পেলাম, খুব ক্ষীণ, যেন কেউ একসঙ্গে অনেকগুলো শিশুকে পড়াচ্ছে। ফিস ফিসে আওয়াজ, বলো অ আ ক খ। যেন অদৃশ্য কোনো ক্লাস চলছে। গাছের কাছে পৌঁছে হঠাৎ সব থেমে গেল। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের 415 নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে শনিবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোডে থাকছে দুটো ঘটনা। প্রথম ঘটনা পাঠিয়েছে রূপাঞ্জন বাগচি নদিয়া থেকে, আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে প্রদীপ নস্কর কলকাতার পার্ক সার্কাস থেকে। আজকের এপিসোড বড় হতে চলেছে, তাই বেশি দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 415 নম্বর এপিসোডের প্রথম ঘটনায়। আমার নাম রূপাঞ্জন বাগচি। পেশায় আমি একজন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। প্রায় 7 বছর আগে নদিয়ার এক আধুনিক ইংরেজি মাধ্যম স্কুলে আমি ইতিহাস পড়াতাম। স্কুলটা ছিল বেশ নামকরা, বিশাল ক্যাম্পাস, স্মার্ট ক্লাসরুম, সিসিটিভির নজরদারি, ডিজিটাল উপস্থিতির ব্যবস্থা আর চারপাশে সুন্দর সাজানো বাগান। কিন্তু সেই চকচকে আধুনিকতার মাঝখানে একটা জিনিস ছিল সম্পূর্ণ বেমানান, একটা বিশাল বহু শতাব্দী প্রাচীন বটগাছ। গাছটা স্কুলের একেবারে মাঝখানে ছিল না, বরং পুরনো ও নতুন ভবনের মাঝামাঝি একটা নিরিবিলি অংশে দাঁড়িয়েছিল। স্কুল তৈরির সময় নাকি অনেকেই গাছটা কেটে ফেলতে চেয়েছিল, কিন্তু শেষমেশ সেটাকে রেখে দেওয়া হয়। প্রথম দিনই গাছটা দেখে আমার কেমন যেন লেগেছিল। দুপুরবেলা রোদে ভিজে থাকা ক্যাম্পাসের মধ্যে অদ্ভুতভাবে অন্ধকার দেখাতো জায়গাটা। শেকড়গুলো মাটির ওপর দিয়ে সাপের মতো ছড়িয়েছিল। নিচে সিমেন্টের গোল চাতাল বানানো, সেটা যদিও নতুন। স্কুল যোগ দেওয়ার কয়েক সপ্তাহ পরে টিফিনের সময় একদিন স্টাফ রুমে বসে চা খাচ্ছিলাম। তখন পিয়ন মহাদেবদা হঠাৎ বললেন, স্যার, সন্ধ্যের পর ওই বটতলায় যাবেন না, আপনি নতুন তাই বললাম। আমি হেসে বললাম, কেন, ভূত ট্রুত আছে নাকি? আমার কথা শুনে স্টাফ রুমের কয়েকজন হেসে উঠলেও মহাদেবদার মুখে হাসি ছিল না। তিনি শুধু বললেন, স্যার, সবকিছু চোখে দেখা যায় না। কথাটা বলে তিনি চুপ করে গেলেন। আমি তখন ভেবেছিলাম গ্রামের লোকজনের স্বাভাবিক কুসংস্কার, কিন্তু কয়েক মাস পরে বুঝলাম ব্যাপারটা অত সহজ নয়। জুলাই মাস, বর্ষাকাল। যে দিনটার কথা বলছি সেদিন স্কুলে অভিভাবকদের সাথে শিক্ষকদের বৈঠক ছিল। কাজ শেষ হতে সন্ধে 7টা বেজে যায়। তখন প্রায় সবাই চলে গেছে। আমি আর কম্পিউটার শিক্ষক সৌম্য স্কুলের রিপোর্ট তৈরি করছিলাম। হঠাৎ কারেন্টটা অফ হয়ে যায়। জেনারেটর কয়েক সেকেন্ড পর চালু হলো। এই কয়েক সেকেন্ডের অন্ধকারে জানলার বাইরে বট গাছটার দিকে তাকিয়েছিলাম। মনে হলো যেন গাছটার নিচে কেউ দাঁড়িয়ে আছে। একটা মানুষের অবয়ব, স্থির, নড়ছে না। আলো ফিরে আসতেই একেবারে গায়েব। আমি ব্যাপারটা বেশি গুরুত্ব দিলাম না। মানুষের চোখে অনেক সময় অনেক ভুল কিছু ধরা পড়ে, কিন্তু সেদিন বাড়ি ফেরার সময় অদ্ভুত একটা জিনিস অনুভূতি হচ্ছিল। বটগাছটার পাশ দিয়ে যখন আসছিলাম আর চোখে দেখতে পাচ্ছিলাম কেউ একজন বটগাছের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি পেছনে ঘুরে তাকাইনি। এরপর ছোট ছোট ঘটনা ঘটা শুরু হলো। সিসিটিভি অপারেটর শিবাশিস একদিন স্টাফ রুমে এসে বলল, স্যার, একটা জিনিস দেখবেন। আমার সঙ্গে শিবাশিসের বেশ বন্ধুত্ব হয়ে গিয়েছিল কয়দিনে। সে আমাকে তার চেম্বারে নিয়ে গিয়ে কম্পিউটারে ফুটেজ চালিয়ে দেখালো। রাত 1:15, পুরো ক্যাম্পাস ফাঁকা। বটগাছের কাছে লাগানো ক্যামেরায় দেখা যাচ্ছে গাছের ছায়া স্বাভাবিকভাবেই নড়ছে। হঠাৎ ফ্রেমের ডান দিকে একটা অদ্ভুত কালো অংশ দেখা দিল। কোনো মানুষ নয়, আবার কোনো ছায়াও নয়,
যেন আলোর মধ্যে একটা অন্ধকার দাগ। সেটা ধীরে ধীরে গাছের দিকে এগিয়ে গেল, তারপর হঠাৎ অদৃশ্য। আমি বললাম, এই কি হলো? ক্যামেরার গ্লিচ? শিবাশিস মাথা নাড়ল। সে বলল, না ভাই, আমিও ভাবছিলাম তাই, কিন্তু 3 রাত ধরে ওই একই সময় ব্যাপারটা ঘটছে। আমি অবাক হলাম, তবু যুক্তিবাদী মন বলল ক্যামেরার ত্রুটি। শিবাশিসকেও তাই বোঝালাম, কিন্তু শিবাশিস মানল না। এর কিছুদিন পরে প্রথম বড় ঘটনাটা ঘটে। একাদশ শ্রেণীর এক ছাত্র, আমি পুরো নাম উল্লেখ করছি না, রুদ্র, একদিন ক্লাসে অজ্ঞান হয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে জ্ঞান ফিরলে সে অদ্ভুত কথা বলতে শুরু করে। প্রিন্সিপালের ঘরে আমাকে ডাকা হয়েছিল। রুদ্র বারবার একটা কথাই বলছিল, ও আমাকে ডাকছিল, ও আমাকে ডাকছিল। প্রিন্সিপাল জিজ্ঞাসা করলেন, কে কে তোমায় ডাকছিল? রুদ্র উত্তর দিল, গাছটার নিচে যে বসে থাকে সেই ডাকছিল আমায়। ঘরে মুহূর্তের জন্যে নিস্তব্ধতা নেমে এলো। আমি বললাম, কাকে দেখেছ? রুদ্র ফ্যাকাশে মুখে বলল, একজন বৃদ্ধ। আমি জিজ্ঞাসা করলাম, স্কুলের কেউ? রুদ্র বলল, না স্যার, উনি বলছিলেন আমি যেন সন্ধ্যের পর ওখানে যাই। আমি ধরে নিলাম ছেলেটা হয়তো অসুস্থতার কারণে বিভ্রমে ভুগছে, কিন্তু পরের দিন তার বাবা এসে জানালেন, গত 1 মাস ধরে রুদ্র রাতে ঘুমের মধ্যে ওই একই কথা বলছে, বটতলার লোকটা আমাকে ডাকছে। এরপর থেকে আমিও একটা বিষয় লক্ষ্য করতে শুরু করলাম। একটা জিনিস খুব অদ্ভুত লাগতো, ক্যাম্পাসের অন্য সব জায়গায় পাখির কিচিরমিচির শোনা যেত, কিন্তু ওই বটগাছের ডালে কখনো কোনো পাখি বসতে দেখিনি। কাকোনা শালিকোনা কিচ্ছু না। আর আশ্চর্যের ব্যাপার, গরমের দুপুরে স্কুলের কুকুরগুলো ছায়ার জন্যে যে কোনো গাছের নিচে শুয়ে পড়তো, কিন্তু বটগাছটার কাছে যেত না, দূর থেকে ঘুরে চলে যেত। অগাস্ট মাসের শেষ সপ্তাহ, যে দিনটার কথা বলছি, সেই দিন সন্ধ্যায় একটা স্টাফ মিটিং ছিল। শেষ হতে প্রায় সন্ধে 6:30 বেজে যায়। বাইরে বিকেল থেকেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি পড়ছিল, যদিও তখন বৃষ্টিটা একটু ধরেছে। আমি ছাতা নিয়ে পার্কিং এর দিকে যাচ্ছি, হঠাৎ বটগাছের দিক থেকে একটা শব্দ শুনলাম, খুব আস্তে। কেউ যেন বটগাছের সামনে পড়ে থাকা শুকনো পাতাগুলোর ওপর দিয়ে হাঁটছে। আজ একটু সাহস করে পেছনে ঘুরে তাকালাম, কিন্তু কেউ কোথাও নেই। আবার হাঁটতে শুরু করলাম আমি, আবার সেই শব্দ। আবার আমি থামলাম, শব্দ থেমে গেল। আমার বুকের ভেতর কেমন একটা অস্বস্তি করছিল। বৃষ্টিটা হালকা জোরে নামলো তখন। আমি গাছটার দিকে ঘুরে তাকালাম, পরিষ্কার দেখতে পেলাম গাছের চাতালের ওপর কেউ বসে আছে। আমি সেই দৃশ্য দেখে স্থির হয়ে গেলাম। মনে হচ্ছে একজন বৃদ্ধ। বৃষ্টির ফোঁটার মধ্যে অস্পষ্ট অবয়বটা আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, মাথা নিচু করে বসে রয়েছে। আমি চোখ মুছে আবার তাকালাম, শূন্য চাতাল, সেখানে কেউ বসে নেই। সেদিন বাড়ি ফিরে নিজেকেই বোঝালাম আলো আঁধারির বিভ্রম, আর কিচ্ছু নয়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটল সেপ্টেম্বর মাসে। স্কুলে নতুন নিরাপত্তা রক্ষী এসেছিল, নাম রাজেশ, বয়স 30-এর কাছাকাছি। এক রাতে এসে হঠাৎ চাকরি ছেড়ে দেয়। কারণ জানতে চাইলে প্রথমে কিছু বলতে চাইছিল না। পরে একদিন চায়ের দোকানে আমাকে একান্তে সে বলল, স্যার, আপনি বিশ্বাস করবেন না। আমি বললাম, কেন, কি হয়েছে? সে কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, স্যার, রাত 2টো নাগাদ আমি স্কুলে টহল দিচ্ছিলাম। তারপর দেখি বটগাছের নিচে স্কুল ইউনিফর্ম পরা কয়েকটা ছেলে বসে আছে। আমি বললাম, হয়তো কেউ ঢুকে পড়েছিল। রাজেশ মাথা নাড়ল। সে বলল, আমিও তাই ভেবেছিলাম। তারপর আমি সেই জায়গায় টর্চ মেরে দেখলাম যে ছেলেগুলো ওখানে বসে আছে, তাদের মুখ বলে কিচ্ছু নেই, শুধু একটা ফাঁকা গহ্বর। মুখের জায়গায় শুধু অন্ধকার। আমি রাজেশকে জিজ্ঞাসা করলাম, তুমি কোনো বৃদ্ধ ভদ্রলোককে দেখনি? রাজেশ দুদিকে মাথা নাড়ল। এই কথা শুনে
আমি পুরোপুরি বিশ্বাস করিনি, কিন্তু কৌতূহল আমার বাড়ছিল। ইতিহাসের শিক্ষক হওয়ার কারণে আমি ভাবলাম এই গাছের ইতিহাস জানতে হবে। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে আমি অনেক অবাক করা তথ্য পেলাম। স্কুলটা যেখানে তৈরি হয়েছে সেখানে একসময় এক জমিদার বাড়ির বাগান ছিল, আর সেই বটগাছটা নাকি অন্তত 250 বছরের পুরনো। আরও একটা তথ্য পেলাম, 1938 সাল নাগাদ এই গাছটার নিচে নাকি এক বৃদ্ধ পাঠশালার শিক্ষক বসে গ্রামের বাচ্চাদের পড়াতেন। একদিন হঠাৎই নাকি তিনি নিখোঁজ হয়ে যান, তারপর আর কখনো তাকে খুঁজে পাওয়া যায়নি। এরকমও শোনা গেছে নাকি সেই জমিদার বাড়ির যিনি প্রধান ছিলেন তিনি নাকি তাকে খুন করিয়ে দিয়েছিলেন। সেই প্রধান চেয়েছিল সেই গাছের নিচে কোনো রকম পাঠশালা যাতে না থাকে। তবে এসবই গল্প, সত্যতা যাচাই করার কোনো উপায় নেই। ঘটনার আসল মোড় আসে কয়েক সপ্তাহ পরে। অক্টোবর মাস, দুর্গাপুজোর ছুটির আগে আমি স্কুলে একা বসে পরীক্ষার খাতা দেখছিলাম। সময় রাত 8টা। মোবাইলের দিকে তাকিয়ে দেখলাম নেটওয়ার্ক চলে গেছে। একই সঙ্গে স্কুলের ওয়াইফাইও বন্ধ। অদ্ভুত ব্যাপার, বাইরের করিডোরের আলোটা একবার টিম টিম করে উঠল। আমি বাইরে বের হলাম। পুরো ক্যাম্পাস নিস্তব্ধ, শুধু দূরে বটগাছটা দেখা যাচ্ছে। তারপর একটা শব্দ শুনতে পেলাম, খুব ক্ষীণ, যেন কেউ একসঙ্গে অনেকগুলো শিশুকে পড়াচ্ছে। ফিস ফিসে আওয়াজ, বলো অ, আ, ক, খ। বলো অ, আ, ক, খ। শব্দটা আসছে গাছটার দিক থেকে। আমার শরীরে প্রতিটা স্নায়ু যেন সতর্ক হয়ে উঠল। তবু অদ্ভুতভাবে আমি এগোতে লাগলাম। 1 পা, 2 পা, 3 পা। শব্দ ক্রমশ স্পষ্ট হচ্ছে, যেন অদৃশ্য কোনো ক্লাস চলছে। গাছের কাছে পৌঁছে হঠাৎ সব থেমে গেল, পুরোপুরি নিস্তব্ধ। আমি পেছনে ঘুরে আবার আমার রুমে ফিরতে যাচ্ছি, আর চোখে মনে হলো আমার পেছনে কয়েকজন দাঁড়িয়ে রয়েছে। আমি পরিষ্কার বুঝতে পারলাম তাদের মধ্যে একজন বেশ লম্বা, আর কয়েকজন ছোটখাটো চেহারার। আমি আর এক মুহূর্ত সেখানে থাকিনি, দৌড়ে ভবনের ভেতরে ঢুকে পড়েছিলাম। সেই দিন রাতেই আমার প্রবল জ্বর এলো, তবে কাউকে পুরো ঘটনাটা বলিনি, কারণ নিজের কাছেই অবিশ্বাস্য লাগছিল। কিন্তু সবচেয়ে বড় রহস্য তখনও বাকি ছিল। পুজোর ছুটির পরে স্কুল খুলল। প্রথম দিন সকালে দেখি বটগাছের চারপাশে লোকজন ভিড় করেছে। গিয়ে শুনলাম রাতে গাছের একটা বিশাল ডাল ভেঙে পড়েছে। গাছের একটা দিক উপড়ে গেছে। ভাঙা অংশ সরানোর সময় শ্রমিকরা মাটির নিচ থেকে একটা লোহার বাক্স খুঁজে পেয়েছে। বাক্সটা খুলে সবাই অবাক। ভেতরে পুরনো খাতা, শিশুদের উপস্থিতির রেজিস্টার আর কিছু হাতে লেখা নোট। জিনিসগুলো পরে জেলা আর্কাইভে পাঠানো হয়। কৌতূহলবশত আমিও দেখতে গিয়েছিলাম। সেখানে আমার একটা নাম বারবার চোখে পড়েছিল, পাঠশালার শিক্ষক হরিমোহন ভট্টাচার্য। আর একটা অদ্ভুত নোট আমার চোখে পড়েছিল, একটা লাইন। প্রথম দেখায় মনে হয়েছিল সেই লাইনটা লেখা রয়েছে তার কোনো ব্যক্তিগত ডায়েরিতে, যদিও সেই ডায়েরি অনেক পুরনো, তবে লোহার বাক্সে থাকার দরুন অনেকটাই অক্ষত। সেই লাইনের লেখা রয়েছে, যতদিন বট থাকবে ক্লাস চলবে। লাইনটা পড়ে আমার বুকের ভেতর হঠাৎ ঠান্ডা হয়ে গিয়েছিল। তবে এখানেই শেষ নয়। প্রায় 6 মাস পরে আমি অন্য স্কুলে বদলি হয়ে যাই। ঘটনাটা ধীরে ধীরে ভুলতেও শুরু করেছিলাম। তারপর একদিন একেবারে আকস্মিকভাবে এক প্রাক্তন ছাত্রের সঙ্গে ট্রেনে দেখা হয়ে যায়। কথা বলতে বলতে সে বলল, স্যার জানেন বটগাছটা কেটে ফেলা হয়েছে। আমি চমকে উঠলাম, জিজ্ঞাসা করলাম, কেন? ছাত্রটি বলল, সেখানে নতুন অডিটোরিয়াম হবে স্যার, কিন্তু জানেন ওই গাছটা কেটে ফেলার পর অনেক অদ্ভুত জিনিস হচ্ছে। নাইট গার্ডরা বলে রাতে স্কুলে ফাঁকা করিডোরে বাচ্চাদের পড়ার আওয়াজ শোনা যায়।
এই কথা শুনে আমার গলা শুকিয়ে গিয়েছিল। কয়েক মাস পরে কৌতূহলবশত একদিন আমি আমার প্রাক্তন স্কুলে গিয়েছিলাম। বটগাছ নেই, জায়গাটা ফাঁকা, চকচকে নতুন ভবন হচ্ছে, সব কিছু স্বাভাবিক। আমি নিজেকেই বললাম, সম্ভবত সবই কাকতালীয়। মানুষের মস্তিষ্ক অনেক সময় গল্প তৈরি করে, হয়তো আমিও তার শিকার হয়েছিলাম। আজ 7 বছর কেটে গেছে। আমি আজও এক যুক্তিবাদী মানুষ, আজও ভূতে বিশ্বাস করি না। তবু মাঝে মধ্যে গভীর রাতে ঘুম ভেঙে গেলে একটা প্রশ্ন মাথায় আসে, যদি সত্যি হরিমোহন ভট্টাচার্য নামে সেই শিক্ষক কোনো কারণে তার পাঠশালা ছেড়ে যেতে না পারেন, যদি সত্যি তিনি 250 বছরের পুরনো সেই বটগাছের ছায়ায় এখনো ছাত্রদের উপস্থিতি নিতেন আর পড়াতেন, আর যদি গাছটা কেটে ফেলার পরে হরিমোহন ভট্টাচার্যের সেই অদৃশ্য ক্লাসরুম অন্য কোথাও সরে গিয়ে থাকে, আর যদি আমার সাথে তার আবার সাক্ষাৎ হয়ে যায়, তাহলে কি হবে? প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা শুনলাম, রূপাঞ্জন বাগচি আমাদেরকে পাঠিয়েছে। আমার কিন্তু ঘটনাটা বেশ ইউনিক লেগেছে। এরকম ধরনের ঘটনা কিন্তু প্রেতপক্ষে আগে আসেনি, বা আমি পাইনি। তোমাদের কিরকম লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে, কেননা তোমাদের কমেন্ট আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। তোমরা অবশ্যই ঘটনাটাকে লাইক দেবে যদি তোমাদের ঘটনা ভালো লাগে। আর তোমরাও যদি এরকম ঘটনা পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে pretpokho@gmail.com এ। ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে। আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো। পরের ঘটনায় যাওয়ার আগে আরেকটা কথা বলতে চাই, তোমরা ঘটনা শোনার সময় দেখবে একটা নতুন হাইপ বাটন বলে একটা জিনিস এসেছে। তোমাদেরকে অনুরোধ করব যে সেই হাইপ বাটনটা তোমরা যদি ক্লিক করে দাও তাহলে এটা আমাদের চ্যানেলের জন্য অনেক বড় হেল্প হবে। তোমাদের হাইপ বাটন ক্লিক করার জন্য আমাদের এই ঘটনা আরো অনেক মানুষের কাছে পৌঁছবে আর আমাদের পরিবার আরো বড় হতে থাকবে। চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে প্রদীপ নস্কর, পার্ক সার্কাস থেকে। এক ফোঁটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 415 নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায়। নমস্কার রাজদা, আমার নাম প্রদীপ নস্কর, বয়স 42। জীবনের প্রায় 15 বছর আমি নিরাপত্তা রক্ষীর কাজ করেছি। হাসপাতাল, অফিস, গুদামঘর সব জায়গাতেই ডিউটি করেছি। কিন্তু আজ যে ঘটনাটা বলবো সেটা আমার জীবনের এমন এক অভিজ্ঞতা যার ব্যাখ্যা আমি আজও খুঁজে পাইনি। ঘটনাটা 2019 সালের ডিসেম্বর মাসের। সেই সময় আমি কলকাতার উপকণ্ঠে অবস্থিত একটা বিশাল শপিং মলে নাইট গার্ড হিসেবে কর্মরত ছিলাম। মলটা খুব আধুনিক ছিল। ভিতরে নামি ব্র্যান্ডেড দোকান, মাল্টিপ্লেক্স, ফুড কোর্ট, গেম জোন সব কিছুই ছিল। দিনে শয়ে শয়ে মানুষ আসতো, কিন্তু রাত 12টার পরে জায়গাটা সম্পূর্ণ অন্যরকম হয়ে যেত। সেই অভিজ্ঞতা যে সেই মলের ভেতরে ওই সময় থাকে একমাত্র সেই বলতে পারবে। যারা কখনো গভীর রাতে ফাঁকা শপিং মলের ভেতরে থাকেননি তারা ব্যাপারটা বুঝবেনই না। তবে আপনাদের মধ্যে অনেকেই যারা লেট নাইট শো দেখে মল থেকে বেরোন তারা সেই অভিজ্ঞতা কিছুটা করতে পারবেন। দিনের আলো আর মানুষের কোলাহলে মলের যেই সব জায়গা জীবন্ত লাগে, রাতের নির্জনতায় সেই একই জায়গা অদ্ভুত রকমের শূন্য মনে হয়। রাত 2-2:30 পর সমস্ত দোকান বন্ধ, কেবল কয়েকটা জরুরি আলো জ্বলত। এসকেলেটর বন্ধ, লিফট বন্ধ, চারিদিকে নিস্তব্ধতা। শুধু কানে আসতো কয়েকটা এয়ার কন্ডিশনিং সিস্টেমের গভীর গুঞ্জন আর কোথাও কোথাও বিদ্যুতের ট্রান্সফরমারের মৃদু শব্দ। আমার কাজ ছিল প্রতি ঘন্টায় পুরো মল ঘুরে দেখা, সিসিটিভি মনিটর পর্যবেক্ষণ করা, সব দরজা জানলা পরীক্ষা করা। যদিও আমি একা ছিলাম না, আমার সাথে আরো 4 জন ছিল। প্রথম কয়েক মাস সবকিছুই স্বাভাবিক ছিল। তারপর একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল। দিনটা ছিল শুক্রবার, ডিসেম্বরের শেষ সপ্তাহ। বাইরে প্রচন্ড ঠান্ডা, রাত তখন প্রায় 2:20। আমি দ্বিতীয় তলার করিডোর দিয়ে হাঁটছিলাম। হঠাৎ দূর থেকে একটা শব্দ শুনতে পেলাম।
খিলখিলে হাসির শব্দ, খুব হালকা, যেন কোনো ছোট বাচ্চা হাসছে। আমি থেমে গেলাম। মলের ভেতরে তখন আর কেউ থাকার কথা নয়। সব কর্মচারী রাত 12টার আগেই বেরিয়ে গিয়েছিল। শুধু আমরা রাতে যারা ডিউটি করি তারা থাকবে। আমি ভাবলাম হয়তো কোনো ভিডিও ডিসপ্লে চালু আছে নাকি। শব্দটা আবার এলো, মনে হলো গেম জোনের দিক থেকে আসছে। আমি টর্চ জ্বালিয়ে এগোলাম। গেম জোনের সামনে পৌঁছে দেখি সব বন্ধ, শাটার নামানো, ভেতরে অন্ধকার, কোনো শব্দ নেই। আমি কয়েক মিনিট দাঁড়িয়ে রইলাম, কিচ্ছু ঘটল না। শেষ পর্যন্ত ব্যাপারটাকে গুরুত্ব না দিয়ে নিচে নেমে এলাম। কিন্তু যখন সেই তলা থেকে নিচের তলায় নেমে এসেছি, আমি একবার টর্চটা ওপরের দিকে মারতেই আমি দেখতে পাই একটা বাচ্চা ছেলে ওপর তলার রেলিংয়ে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু পরক্ষণেই সে অদৃশ্য হয়ে যায়। আমি তাড়াতাড়ি ওয়াকি টকিতে বাকি সবাইকে ডেকে পাঠাই, কিন্তু আমরা সকলে সেই তলায় গিয়ে কাউকেই দেখতে পাই না। এরপর প্রায় 10 দিন কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। তারপর শুরু হলো নিয়মিত ব্যাপার। প্রতি সপ্তাহে অন্তত একবার গভীর রাতে আমি একই ধরনের হাসি শুনতে থাকলাম। কখনো দ্বিতীয় তলায়, কখনো ফুড কোর্টের কাছে, কখনো বাচ্চাদের গেম জোনের সামনে। মজার ব্যাপার হলো, আমি যতবার শব্দের উৎস খুঁজতে গেছি ততবার মনে হয়েছে কেউ যেন আমার থেকে একটু দূরে সরে যাচ্ছে, যেন কেউ লুকোচুরি খেলছে। যে রাতে আমি স্পষ্ট শুনতে পেলাম কেউ যেন আমাকে বলল, একটা শিশুর কণ্ঠস্বর, কিন্তু খুব আস্তে, ধরতে পারে না, ধরতে পারে না, ধরতে পারো তো ধরো। আমি একেবারে বরফের মতো জমে গেলাম। আমার সঙ্গে ডিউটি করত আরেকজন গার্ড, আমার খুব ভালো বন্ধু, তার নাম বাবলু। সাহস করে তাকে বিষয়টা বললাম। সে কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর বলল, আরে তুমিও শুনেছ? আমি অবাক। মানে তুইও শুনেছিস নাকি? সে চারিদিক তাকিয়ে নিচু গলায় বলল, আরে আমি তো 6 মাস ধরে শুনছি, তুমি তো নতুন এসেছো। আমার বুকের ভেতর কেমন ঠান্ডা হয়ে গেল। আমি তাকে বললাম, আগে বলিসনি কেন? বাবলু দীর্ঘশ্বাস ফেলল আর বলল, আরে কি আর বলবো, বললে তো সবাই হাসাহাসি করে, বলে চাকরি ছেড়ে দিতে। তারপর ম্যানেজারের কানে গেলে সে এমনি কাজ থেকে বার করে দেবে, বলবে আমরা মলের ভেতরে কুসংস্কার ছড়াচ্ছি। আমাদের এই কথায় মলে লোক আসা বন্ধ হয়ে যাবে। তারপর বাবলু যেটা বলল সেটা আরো অদ্ভুত। সে বলল, আরে ও শুধু হাসে না, আমি তো ওকে দেখেছি, মাঝে মাঝে লুকিয়ে থাকে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, বিদ্যুৎ গতিতে এক দিক থেকে আরেক দিকে চলে যায়। যে রাতের কথা এবার বলবো, সেই রাতে আমি আর বাবলু সেই শপিং মলের একটা বড় স্তম্ভের আড়ালে সেই বাচ্চাটাকে দেখতে পেয়েছিলাম। সে সেই স্তম্ভের আড়াল থেকে একবার উঁকি মারল, পরক্ষণেই সে চলে গেল তার ওপরের তলায়। আমি আর বাবলু অনেকবার তাকে দেখেছিলাম কোনো বন্ধ দোকানের ভেতরে দাঁড়িয়ে থাকতে। সে কাঁচের ওপর হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে। অদ্ভুত ব্যাপার এটাই, বন্ধ দোকানের ভেতরে সে ঢুকবে কি করে? আর সব থেকে বড় কথা, কোনো জীবন্ত মানুষ এত দ্রুত গতিতে এদিক থেকে ওদিক দৌড়াতে পারে না, অদৃশ্য হয়ে যেতে পারে না। তবে আমি আর বাবলু একটা তথ্য জানতে পেরেছিলাম সেই মলের হাউসকিপিং সুপারভাইজার জাহাঙ্গীরের কাছ থেকে। সে আমাদের বলেছিল মল তৈরির আগে নাকি ওই জায়গায় একটা পুরনো বাড়ি ছিল, আর সেখানেই এক দুর্ঘটনায় মারা গিয়েছিল একটা 8 বছরের ছেলে। কিরকম দুর্ঘটনা সেটা জাহাঙ্গীর বলতে পারেনি, কিন্তু এটুকু বলেছিল যে সেই ছেলেটার লাশ নাকি পাওয়া গিয়েছিল সেই পুরনো বাড়ির সামনের ড্রেনের মধ্যে। আর অনেকেই এটাই বলা বলি করে তারই অতৃপ্ত প্রেতাত্মা নাকি আজও এই শপিং মলে ঘুরে বেড়ায়। আমি বেশি দিন সেই মলে চাকরি করিনি, আমি অন্য মলে চাকরি নিয়ে চলে গিয়েছিলাম। কিন্তু আমার বন্ধু বাবলুকে আমি মাঝে মধ্যেই ফোন করতাম, আর সে বলতো ওই হাসির শব্দ নাকি এখনো শোনা যায়।
আর এখন নাকি ব্যাপারটা ওর গা সওয়া হয়ে গেছে। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা শুনলাম, প্রদীপ নস্কর আমাদেরকে পাঠিয়েছে। এরকম ধরনের ঘটনাও কিন্তু প্রেতপক্ষে আগে আসেনি। আজকের দুটো ঘটনাই বেশ ইউনিক লাগলো আমার, আর সেই জন্যেই আমি এই দুটো ঘটনা সিলেক্ট করে নিয়েছিলাম। চলে এসেছি একেবারে এপিসোডের শেষে, চলে যাব একটু শাউট আউটের দিকে। কমেন্ট করেছে শ্যামল মিত্র, লিখেছে দাদা অসম অসম, কেমন আছো রাজদা, বাড়ির সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি শ্যামল, বাড়ির সবাইও ভালো আছে। কমেন্ট করেছে পূজা চক্রবর্তী, লিখেছে দারুণ লাগছে দাদা, তোমার পাশে আছি। শঙ্করী সরকার লিখেছে খুব ভালো লাগলো। অজন্তা হোল লিখেছে সত্যি খুবই অদ্ভুত ঘটনা, সুন্দরবনের সব ঘটনা দারুণ ঘটনা হয়। কমেন্ট করেছে নবনীতা দে, লিখেছে দারুণ ছিল আজকের ঘটনাটা, বেশ ভয়ঙ্কর। গত সপ্তাহের ঘটনা দুটো খুব ভালো ছিল, জানি না কেন আগের দিন কমেন্ট করতে পারিনি। অনেক শুভেচ্ছা প্রেতপক্ষের জন্যে। কমেন্ট করেছে অমিতা ঠাকুর, সমীর সরকার, বুবুন ঘোষ আর গীতা গোস্বামী। এই সবকটা কমেন্ট এসছিল ভয়ঙ্কর সুন্দরবনের জঙ্গল থেকে ওরা কারা ডাকে প্রেতপক্ষের 413 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল, টাটা।